পুতিনের দিল্লি পৌঁছানোর আগে ভারত রাশিয়ার গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি অনুমোদন। $2 বিলিয়ন রাশিয়া থেকে পারমাণবিক সাবমেরিন লিজ নেবে ভারত। মামদানির গ্রেফতারের হুমকির সত্ত্বেও নিউ ইয়র্ক সফর করতে চান নেতানিয়াহু। আসিফ মনির মানসিক ভারসাম্যহীন কারাগার থেকে ইমরান খানের তোপ। জ্বালানি অবকাঠামোকে যুদ্ধের বাইরে রাখতে রাশিয়া ইউক্রেনের প্রতি আহ্বান তুরস্কের। সপ্তাহে 3 দিন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে চলবে বিমান বাংলাদেশের ফ্লাইট। গাজায় $100 মিলিয়ন মানবিক সহায়তার ঘোষণা চীনের। আফগান সীমান্ত ক্রসিং আংশিক খুলে দিল পাকিস্তান। মার্কিন মধ্যস্থতায় 40 বছরের মধ্যে প্রথমবার সরাসরি আলোচনায় লেবানন ইসরায়েল। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের। ট্রাম্পকে নিজেদের দেশের জন্য খারাপ মনে করে জাপান, অস্ট্রেলিয়া ও ভারতীয়রা। সার্ক অচল, বিকল্প আঞ্চলিক জোট গঠনের প্রস্তাব পাকিস্তানের। ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে বিধ্বস্ত মার্কিন F-16 যুদ্ধবিমান। সিগারেটের দামে বড় ধাক্কা, শুল্ক বাড়াতে বিল পাস ভারতে। দেখছিলেন টাইমস ইন্টারন্যাশনাল সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি নুসরাত জাহান। এবার বিস্তারিত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের আগেই রাশিয়ার পার্লামেন্ট গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি অনুমোদন দিয়েছে। চুক্তি অনুযায়ী দুই দেশের সামরিক বাহিনী একে অপরকে লজিস্টিক্যাল সাপোর্ট দেবে, যার অর্থ এক দেশের বাহিনী অপর দেশে গিয়ে সামরিক পরিকাঠামো ব্যবহার করতে পারবে। পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে 23তম বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। সফরে সুখোই 57 যুদ্ধবিমান, S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ব্রাহ্মোস ক্রুজ ক্ষেপণাস্ত্র কেনা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, দিল্লির আগ্রহের ওপরই নির্ভর করছে ভারত রাশিয়া দ্বিপাক্ষীয় সহযোগিতা। চুক্তিটি গত ফেব্রুয়ারি স্বাক্ষরিত হলেও সম্প্রতি রুশ পার্লামেন্টের অনুমোদন পেয়েছে। প্রায় $2 বিলিয়ন খরচ করে রাশিয়া থেকে আক্রমণাত্মক পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন লিজ নিচ্ছে ভারত। প্রায় 1 দশক ধরে আলোচনার পর ভ্লাদিমির পুতিনের নয়াদিল্লি সফরের সময় এটি সরবরাহ চূড়ান্ত করা হয়। সাবমেরিনটি 2 বছরের মধ্যে ভারতীয় নৌবাহিনীর বহরে যুক্ত হবে এবং বিদ্যমান সাবমেরিনগুলোর চেয়ে বড় হবে। লিজের শর্ত অনুযায়ী এটি যুদ্ধে ব্যবহার করা যাবে না। মূল উদ্দেশ্য নাবিকদের প্রশিক্ষণ ও নিজস্ব জাহাজ তৈরির সক্ষমতা বৃদ্ধি। সাবমেরিনটি 10 বছরের জন্য ভারতীয় নৌবাহিনীর কাছে থাকবে। ভারতের নৌবাহিনী প্রধান বলেন, এটি দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে। এদিকে সর্বশেষ যে রুশ সাবমেরিনটি 10 বছরের জন্য লিজে ছিল, সেটি 2021 সালে রাশিয়া ফিরে গিয়েছে। মামদানির গ্রেফতারের হুমকি সত্ত্বেও নিউ ইয়র্ক সফর করতে চান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আইসিসি তাকে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধে দায়ী করার পরেও নিউ ইয়র্কে আসবেন বলে জানান তিনি। এর আগে নবনির্বাচিত মুসলিম মেয়র জোহরান মামদানি বলেছেন, আইসিসির গ্রেফতারি পরোয়ানা থাকা বিশ্ব নেতারা নিউ ইয়র্কে প্রবেশ করলে গ্রেফতার করা হবে। তবে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারি অভিবাসন নীতি পরিচালনা করে, তাই নেতানিয়াহুর গ্রেফতার বাস্তবসম্মত নয়। এদিকে নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে চাচ্ছেন, যেখানে যুক্তরাষ্ট্রের সরকারের ভিসা বাধ্যতামূলক। তিনি বলেন, মেয়র যদি ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করেন তবে আলোচনার সুযোগ তৈরি হবে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনিরকে মানসিক ভারসাম্যহীন বলে অভিহিত করলেন কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে একদিন আগে তার বোন ডক্টর উজমা খানের সঙ্গে সাক্ষাতের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, মুনির পাকিস্তানের সংবিধান ও আইনের শাসন ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন। ইমরান অভিযোগ করেন, মুনিরের নির্দেশে তাকে এবং তার স্ত্রী বুশরা বিবিকে বানোয়াট মামলায় আটক করা হয়েছে ও মানসিক নির্যাতন করা হয়েছে। তিনি বলেন, অসীম মুনির পশ্চিমাদের খুশি করতে আফগান সীমান্তে উত্তেজনা বাড়ানোর পাশাপাশি সন্ত্রাসবাদের পুনরুত্থান ঘটিয়েছে। তুরস্ক রাশিয়া ও ইউক্রেনকে সতর্ক করে বলেছে, জ্বালানি অবকাঠামোকে যেন যুদ্ধের বাইরে রাখা হয় এবং সরবরাহ যাতে ব্যাহত না হয়। কৃষ্ণসাগর উপকূলে হামলা বাড়ার পর তুর্কি জ্বালানি মন্ত্রী আলপারসলান বাইরাক্তার এই আহ্বান জানান। ইউক্রেন সম্প্রতি রুশ তেলবাহী 2 খালি ট্যাঙ্কারে হামলার দায় স্বীকার করলেও আরেকটি সূর্যমুখী তেল বোঝাই ট্যাঙ্কারে ড্রোন হামলার দায় অস্বীকার করেছে। ন্যাটোর বৈঠকে আঙ্কারা এসব হামলাকে অগ্রহণযোগ্য বলে দুই পক্ষকে সতর্ক করেছে। পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামলা চললে ইউক্রেনের সমুদ্রপথ বন্ধ করা হবে। হামলার প্রভাবে কৃষ্ণসাগরে জাহাজের বিমা হার বেড়েছে।
এদিকে জেলেনস্কির সঙ্গে বৈঠকে ইউক্রেনে গ্যাস সরবরাহ সহ জ্বালানি সহায়তা নিয়েও আলোচনা হয়েছে। ঢাকা থেকে পাকিস্তানের করাচিতে সপ্তাহে 3 দিন ফ্লাইট চালানোর প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এমনটা জানালেন বাংলাদেশি হাই কমিশনার ইকবাল হোসেন খান। তিনি জানান, ভারতের আকাশসীমা ব্যবহার করে ফ্লাইট পরিচালিত হবে, যেমনটা ভারতীয় বিমান বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে। তবে পাকিস্তান থেকে ঢাকায় সরাসরি ফ্লাইটের সম্ভাবনা কম, কারণ ভারত তাদের আকাশসীমা ব্যবহারে বিধিনিষেধ আরোপ করেছে। হাই কমিশনার বলেন, দক্ষিণ এশিয়ায় বাণিজ্য সংযোগ ও সহযোগিতার বড় সম্ভাবনা রয়েছে, কিন্তু সীমিত প্রবেশাধিকার, সীমান্ত বিধিনিষেধ ও আঞ্চলিক রাজনীতি এখনো বাধা সৃষ্টি করছে। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকার মানবিক সংকট মোকাবেলার এবং পুনর্গঠন প্রচেষ্টায় চীন $100 মিলিয়ন সহায়তা দিবে। বেইজিংয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন চীনা নেতা শি জিনপিং এই ঘোষণা দেন। দুই নেতা অর্থনীতি, বাণিজ্য, উত্তেজনা, তাইওয়ান ও ইউক্রেন যুদ্ধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস চীনের এই উদ্যোগকে ন্যায় বিচারের সমর্থন হিসেবে উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, চীনের অটল অবস্থান আন্তর্জাতিক পর্যায়ে ফিলিস্তিনি স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া তিনি শান্তি প্রতিষ্ঠায় বেইজিংয়ের সঙ্গে যৌথভাবে কাজ চালানোর ইচ্ছা প্রকাশ করেন, যা আন্তর্জাতিক আইনের প্রতি সম্মানকে প্রতিফলিত করে। প্রায় 50 দিন বন্ধ থাকার পর জাতিসংঘের ত্রাণবাহী ট্রাকের জন্য আফগানিস্তানের সঙ্গে তোরখাম ও চামান সীমান্ত ক্রসিং খুলে দিয়েছে পাকিস্তান। তবে সীমান্ত ক্রসিং খুলে দেওয়া হলেও বাণিজ্য এখনো স্থগিত রয়েছে বলে জানান পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। তিনি বলেন, আফগান জনগণের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। 2021 সালের পর থেকে পাকিস্তানে তেহরিক-ই-তালেবান সংক্রান্ত সহিংসতা এবং আফগানিস্তানের ভূমি ব্যবহার নিয়ে উত্তেজনাই ছিল সীমান্ত বন্ধের পেছনের কারণ। অক্টোবরে কাবুল ড্রোন হামলার পর দুই দেশের সম্পর্ক আরও খারাপ হয়। এদিকে সীমান্ত বন্ধ থাকায় আফগানিস্তানে খাদ্য ও ঔষধ সরবরাহে ঘাটতি দেখা দেয়। তবে গত 19 অক্টোবর কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়, যা এখনো বহাল রয়েছে। লেবানন ও ইসরায়েলের বেসামরিক প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের সভাপতিত্বে নাকৌরায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটির বৈঠকে যোগ দিয়েছেন। এটি 4 দশকের মধ্যে দুই দেশের প্রথম সরাসরি আলোচনার সূচনা। লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াব সালাম বলেছেন, বৈঠকটি শুধু শত্রুতা বন্ধ, লেবাননের জিম্মিদের মুক্তি এবং ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের লক্ষ্যে এটি কোনো শান্তি আলোচনা নয়। বৈঠকে বেসামরিক দূতদের অংশগ্রহণ আঞ্চলিক উত্তেজনা কমাতে সাহায্য করবে। কমিটি ব্লু লাইন বরাবর প্রায় 3 ঘন্টা বৈঠক করেছে। ইসরায়েলি মুখপাত্র বৈঠকটিকে ঐতিহাসিক অগ্রগতি বলেছেন এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উদ্যোগকে মধ্যপ্রাচ্যের শান্তির নতুন সুযোগ হিসেবে আখ্যায়িত করেছেন। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। দেশটির কোনো রেকর্ড আবেদন আর গ্রহণ করছে না সংস্থাটি, এমনটা দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12। তারা জানায়, ইসরায়েলের স্বেচ্ছাসেবী সংগঠন গিফট অফ লাইফ 2000 কিডনি দাতার একটি মানবিক অর্জন গিনেজে নিবন্ধন করতে চেয়েছিল। সেই লক্ষ্যে গঠনটি নিয়ম মতো ফি পরিশোধ করে এবং জেরুজালেমে 2000 দাতাকে নিয়ে ছবি তোলার আয়োজনও করে। কিন্তু আবেদন পাঠানোর পর গিনেজ থেকে ইমেইলে জানানো হয়, ইসরায়েল থেকে কোনো রেকর্ড আবেদন তারা এখন গ্রহণ করছে না। ইসরায়েলি সংগঠনটির দাবি, রাজনৈতিক কারণে তাদের আবেদন বাতিল করা হয়েছে। জাপানি, অস্ট্রেলিয়ান ও ভারতীয়দের বেশিরভাগই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাদের দেশের জন্য ক্ষতিকর বলে মনে করেন। সিডনি বিশ্ববিদ্যালয়ের জরিপে দেখা গেছে 56% অস্ট্রেলিয়ান, 54% ভারতীয় এবং 59% জাপানি বলেছেন ট্রাম্পের প্রেসিডেন্সি তাদের দেশের জন্য খারাপ। অস্ট্রেলিয়ান ও ভারতীয়রা মনে করছেন ট্রাম্প প্রশাসন এশিয়ার জন্য উপকারের চেয়ে বেশি অপকারী, যদিও বেশিরভাগই যুক্তরাষ্ট্রের সঙ্গে মিত্রতা বজায় রাখার পক্ষে। চীনের বিষয়ে দেখা গেছে 58% জাপানি, 48% অস্ট্রেলিয়ান এবং 46% ভারতীয় মনে করেন চীন এশিয়ার জন্য ক্ষতিকর। 59% জাপানি বলছেন চীনের মোকাবেলায় তাদের দেশ দুর্বল। জরিপটি আগস্ট মাসে কোয়াড সদস্য দেশগুলোর 1000 মানুষকে নিয়ে করা হয়েছিল। দীর্ঘদিন ধরে অচল সার্কের বিকল্প হিসেবে নতুন আঞ্চলিক প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, দক্ষিণ এশিয়ায় বিভক্তি ও অকার্যকর কাঠামোর মধ্যে আটকে থাকতে পারে না। চলতি বছর পাকিস্তান, বাংলাদেশ ও চীনের মধ্যে ত্রিপক্ষীয় কাঠামো গঠিত হয়েছে, যা বাণিজ্য,
নিরাপত্তা ও প্রযুক্তিতে সহযোগিতা বাড়াবে। ইসহাক দার বলেন, এই কাঠামো সম্প্রসারিত করা সম্ভব। এতে শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তানও যুক্ত হতে পারে। তবে ভারতের যোগ দেওয়ার সম্ভাবনা কম, কারণ নয়াদিল্লি পাকিস্তান ও চীনের সঙ্গে দূরত্ব বজায় রাখছে। তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোকে ইতিহাসের বোঝা থেকে বের হয়ে আঞ্চলিক সংযোগ, জলবায়ু ও নিরাপত্তার সহযোগিতার আহ্বান জানান। মার্কিন বিমান বাহিনীর অভিজাত প্রদর্শনী স্কোয়াড্রন থান্ডারবার্ডসের একটি F-16 যুদ্ধ বিমান ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের মরুভূমিতে বিধ্বস্ত হয়েছে। তবে পাইলট নিরাপদে বের হয়ে এসেছেন এবং আঘাত আশঙ্কাজনক নয়। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ মিশনে নামার কিছু সময় পরই বিধ্বস্তের মুখোমুখি হয় বিমানটি। লস অ্যাঞ্জেলস থেকে 290 কিলোমিটার দূরে মোহাবে মরুভূমির ট্রোন নামক জনবসতি এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার ডিপার্টমেন্ট ঘটনাস্থলে পৌঁছায়। এর আগে 2022 সালে ট্রোনার কাছে মার্কিন নৌবাহিনীর একটি F/A-18E সুপার হর্নেট যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছিলেন। থান্ডারবার্ড স্কোয়াড্রন বিমান প্রদর্শনীগুলোতে বিভিন্ন চমকপ্রদ কৌশল প্রদর্শন করে খ্যাতি পেয়েছে। এই স্কোয়াড্রনের পাইলটদের বিমান নিয়ে পরস্পরের প্রায় 5 ঘেঁষে উড্ডয়নের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। সিগারেট এবং অন্যান্য তামাকজাত পণ্যের দাম বাড়াতে যাচ্ছে ভারত সরকার। সংসদে পাস হওয়া সেন্ট্রাল এক্সাইজ বিল 2025-এর মাধ্যমে এবার সিগারেটের উপর নতুন শুল্ক আরোপ করা হবে। বিলটি পাস হওয়ায় জিএসটি ও আবগারি শুল্ক যোগ হতে চলেছে তামাকজাত দ্রব্যের উপর। এর ফলে সিগারেট থেকে পান মশলার দাম হতে চলেছে আকাশ ছোঁয়া। লোকসভায় অনেক সংসদ সদস্য আরও কঠোরভাবে তামাক ব্যবহার বন্ধের আহ্বান জানান। এই বিল অনুযায়ী সিগারেটের দৈর্ঘ্য অনুযায়ী প্রতি 1000 সিগারেটের ওপর 5 থেকে 11,000 টাকা আবগারি শুল্ক বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এই ছিল আজকের টাইমস ইন্টারন্যাশনাল 10 মিনিটে। সারা বিশ্বের সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব, ফলো করে বাংলাদেশ টাইমসের সঙ্গে থাকুন।